নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি কল্লোল লাহিড়ীর বিখ্যাত ইন্দুবালার ভাতের হোটেল। আজ পড়ব এর দ্বিতীয় পর্ব। আসুন তবে শুরু করি ইন্দুবালার ভাতের হোটেলের দ্বিতীয় পর্বটি। ছেঁচড়া। কোনো এক বর্ষার সকালে জন্ম হয়েছিল ইন্দুবালার। কোনো এক মাঘের কুয়াশা ভরা ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে বাবার হাত ধরে স্কুলে ভর্তি হয়েছিলেন। শুধু এইটুকুই মনে আছে, ফুল ফুল ছাপ একটা ফ্রক পরেছিলেন। গায়ে ছিল মায়ের হাতে বোনা সোয়েটার, মাথায় উলের টুপি। ঠাম্মার কাছে শোনা রূপকথার রানী বলে মনে হচ্ছিল সেদিন নিজেকে। ঠাকুরদার টোলটা তখনও চলছে টিম টিম করে। সেই টোলেই বর্ণ পরিচয়, ধারাপাত এইসব টুকটাক শিখতে শুরু করেছিলেন। কিন্তু বেশি দিন সেখানে আর পড়া হলো না। আমের গাছে মুকুল ভরিয়ে সরস্বতী পুজোয় হাতে খড়ি দিয়ে দাদুর বড্ড তাড়াতাড়ি ছিল হয়তো একেবারেই চলে যাওয়ার। শিশিরে ভিজে ছিল টোলের রাস্তাটা। সেই দিন কেউ আর দাওয়ায় ঝাঁট দেয়নি, উঠোন ল্যাপেনি। পাশের মুকুল ভর্তি বুড়ো আম গাছটা কাটা হয়েছিল সৎকারের জন্য। ঠিক এই পরেই দুটো গা পেরিয়ে পড়তে গিয়েছিল ছোট্ট ইন্দুবালা। পড়াশোনায় তার বেজায় মন ছিল। দাদু স্বপ্ন দেখিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওই এইটুকুনি মেয়ে অত কিছু তখন বুঝতো না, শুধু অনেক দূরে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকতো। এক্কা দোক্কা লুকোচুরি খেলনাবাটির বয়স পার করে ইন্দুবালা প্রবেশ করলেন এবার হাই স্কুলে। সেখানে মেয়ে বলতে হাতে গোনা ওই কজন। মাঝের পাড়া, পুবের গাঁ আর কোলাপোতা মিলিয়ে মেয়ের সংখ্যা তেমন একটা ছিল না। থাকবেই বা কি করে? সবাইকে তো স্কুলে যাওয়ার অনুমতি দিত না বাড়ির লোকজন। ছেলের পালের মধ্যে মেয়ে বসুক শুনেই হাত পা ঠান্ডা হয়ে আসতো অনেকের বাড়ির লোকের। ইন্দুবালার মায়েরও পছন্দ ছিল না স্কুলটা, কোনো দিনই ছিল না। বাড়িতেই তো পড়াশোনা করা যায়। অনেকবার সে কথা বলেছিলেন স্বামী ব্রজমোহনকে। কিন্তু যার বাবার টোল ছিল, যে নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এককালে পড়াশোনা করেছিলেন, সে কি এই কথা শোনে? কিন্তু ভাগ্যের ফেরে তাকে মাঝপথে এসে সংসারের কাজে হাত লাগিয়েছিল। সে তার নিজের মেয়েকে পড়াবে না, তা কি হতে পারে কখনো? মায়ের খানিকটা চিল চিৎকারই হোক আর চারপাশের পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ার কারণেই হোক, এক সূত্র ধরে বাবা চিঠি লিখেছিলেন তার বোন গ্রামের এক বন্ধুকে। মেয়ের বিবাহ তাড়াতাড়ি সম্পন্ন করতে চাই, ভালো পাত্র থাকলে জানিও। সেখান থেকে উত্তর পেতে দেরি হয়নি। ছেলে একেবারে মাস্টার, নিজেদের দোতলা বাড়ি, বনেদি বংশ, বন্ধুর বিশেষ পরিচিত। শুধু একটু খুঁত আছে। খুঁত? ঠাম্মা সেদিন বাড়িতে তালের পিঠে বানাচ্ছিলেন। অষ্টম প্রহরের জন্য বাড়িতে ছিল নিরামিষি রান্না। হাঁড়িতে সেদিন বসেছিল আতপ চালের খিচুড়ি। আলুগুলো ডুমো ডুমো করে কাটাচ্ছিল। বাগান থেকে ইন্দুবালা তুলে এনেছিলেন অসময়ের কাঁচা টমেটো। নামানোর আগে ঠাম্মা ছড়িয়ে দিয়েছিলেন হরিমতির দুধের তোলা বাড়ির ঘি। কলা পাতায় খেতে বসে দোজ বরে শব্দটা জীবনে প্রথম শুনেছিলেন ইন্দুবালা। ছাতনার তলায় ছেলেকে দেখে ডাকাত মনে হয়েছিল। ইয়া গোপ, বাবরি চুল, চোখগুলো লাল টকটকে, দাঁতগুলো খয়েরে ছোপে মলিন। ছেলে বরণ করতে এসে এই প্রথম মা বাবার হাত ধরে জানতে চেয়েছিলেন, সব খবর নিয়ে দিচ্ছে তো আমার মেয়েটাকে? মুখ দিয়ে যে গন্ধ বেরোয়! সবাই ফিসফাস করছে, বলছে মাতাল বর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাসর ঘরে কড়ি খেলা শুরু হয়ে গেছে।
একটু পরেই বউয়ের পাশে নতুন স্বামী ঘুমে ঢলে পড়লেন। ইন্দুবালা ভালো করে তাকিয়ে তখন দেখলো লোকটার মুখের দিকে। হাঁ করে ঘুমোচ্ছিলেন বাবু মাস্টার মল্লিক রতন। নাক ডাকার চোটে বাইরে এসে বসেছিল ইন্দুবালা। সে শেষবারের মতন জলাকেগুলো যখন আলো জ্বালিয়ে তাকে ঘিরে ধরল, তিনি আর নিজেকে সামলাতে পারেননি, কেঁদে ফেলেছিলেন। একটা মেয়ে তার যাবতীয় শেষ স্বপ্নটুকু নিয়ে কাঁদছে। তার সাক্ষী কোনো কাছের মানুষ ছিল না সেদিন। কোনোদিনই অবশ্য থাকেনি ইন্দুবালার পাশে কেউ। কিন্তু জাম গাছটা ছিল, তুলসী তলা তো ছিল, পুকুর পাড়ে কাঁচা মিঠে আম গাছটা যেন ডাল পাল্লা নেড়ে বলছিল, কাঁদিস না ইন্দুবালা, এটা তোর নিয়তি। মায়ের হাত থেকে কনকাঞ্জলি নিয়ে আর তিনি ফিরে তাকাননি। এক রাতের মধ্যেই তিনি বুঝেছিলেন কার হাতে মেয়েকে তুলে দিলেন। নিজের স্বামীকে বেশি কিছু আর বলতে পারেননি, এমনকি দায় চাপাতেও পারেননি। কারণ তিনি জানতেন তার মেয়ে দিন দিন একটা আগুনের গোলা তৈরি হচ্ছে। ওই রূপ এই পাড়া গায়ে, খাল বিল পুকুরের পাশে শাপলা গন্ধরাজের মতন যত ফুল ফোটে বেরোবার তত বাড়ির বিপত্তি এবার বাড়বে। এমনিতেই রাত বিরতে ঘুম ভেঙে যায় তার। এগিয়ে গিয়ে দেখেন দরজার হুড়কো ভালো করে দেওয়া আছে কিনা। বাড়িতে আগুন রাখলে তার সাথে যে পর্যাপ্ত জলও রাখতে হয়, সেটা মনে করেই হাত পা সিধিয়ে যেত তার। পাশের গ্রাম থেকে মনিরুল মাঝে মাঝেই আসতো ইন্দুবালার কাছে পড়া দেখতে। এক্কেবারে পছন্দ হতো না তার মায়ের। ইন্দুবালা সেটা বুঝতেন, কিন্তু মনিরুলকে খুব মিষ্টি লাগতো ওর। গুটি আমের সর্ষের তেল, কাঁচা লঙ্কা, চিনি মাখিয়ে খেলে যেমন মনিরুল ঠিক তেমনই মিষ্টি। লজ্জায় মুখ লাল হয়ে যায় ইন্দুবালার। এইসব কি ভাবছেন তিনি? তড়িঘড়ি বাইরের দাওয়ায় আসন পেতে কাঁসার গ্লাসে জল দিয়ে বসতেন তিনি মনিরুলকে। এই বাড়িতে আবার ছোঁয়াছুঁয়ির বাদ বিচার তেমন না থাকলেও মনিরুলের জায়গায় কোনো দিনই বাড়ির অন্তরে হয়নি, হতো না কোনো কালে। যদিও ধর্ম জাত এইসব নিয়ে বড় একটা মাথা ঘামাতেন না দাদু, কিন্তু বাবা মা ছিলেন উল্টো পথের পথিক। ছুত মার্গের বাজ বিচার যে কত দূর যেতে পারে তা কিন্তু দেখেছিলেন তিনি কলকাতায় এসে। শাশুড়ির সংসারে তার জীবন থেকে সবাই চলে যাওয়ার পর ইন্দুবালা এইসব এঁটো কাটা পরিষ্কার করেছিলেন দুই হাত দিয়ে। তার কাছে মানুষ মানেই ছিল জীব। তিনি পেট ভরে ভাত খাইয়ে জীবে প্রেম করতেন। মনিরুলের তখন সদ্য গোঁফ উঠেছে, কেষ্ট ঠাকুরের মতন বাঁশি বাজায় আবার। চোখ গোল গোল করে বাতাবি লেবু গাছের তলায় চন্দ্রবড়া বাসার গল্প করে। শুধু তাই নয়, সুর করে মাঝে মাঝে আবার কবিতাও বলে। আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোনো কথা যেন কহিতেছে কানে কানে। মধ্যে অথই শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মুখ মাটি। নিঠুর চাষেরা বুক হতে তার ধানের বসন খানি, কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি। নকশি কাঁথার মাঠ, এ সাজু আর রূপাইয়ের করুণ পরিণতি বারবার যেন শুনতে চান ইন্দুবালা মনিরুলের কণ্ঠে। জসীমউদ্দিন যে তার বড় ভালো লাগার কবি। চোখ ভিজে আসে তার সাজু আর রূপাইয়ের দুঃখে। ঝিঝি ডেকে ওঠে, ঠাম্মা চুপ করে সলতে পাকান। ভাইগুলো কবিতা শুনতে শুনতে হাঁ করে বসে থাকে সবে সন্ধে নামা কোলাপোতার দাওয়ায়। দূরে
আজানের শব্দ ভেসে আসে পাশের বাড়ির সন্ধ্যার শাঁখে। চেয়ে থাকেন ইন্দুবালা মনিরুলের দিকে। কবেকার মনিরুল তার সবটুকু ভালোবাসা দিয়ে সহজ সরল টানা টানা চোখে তাকায়। আর এদিকে 70 ছুঁই ইন্দুবালা যেন একটুও নড়তে পারেন না বিছানা থেকে, চুপ করে শুয়ে থাকেন। উনি জানেন এই ঘোরটুকু নিয়েই এখনো বেঁচে আছেন তিনি। যেদিন এই ঘোর কেটে যাবে সেদিন তিনিও চিরকালের মতন ছেনুমিত্তির লেন ছেড়ে কোথায় কোন দূরের পথে পা বাড়াবেন। ধনঞ্জয় নিচ থেকে ডাক দেয়, তাকে বাজারের টাকা দিতে হবে, ফর্দ করতে হবে, কিন্তু আজ তার যেন কিছুতেই শুনতে ইচ্ছে করছে না, কিচ্ছু কাজ করতেই ইচ্ছে করছে না। বর্ষার বেলা গড়াচ্ছে, তিনি চুপটি করে শুয়ে আছেন, কারণ ওদিকে মা সেই সন্ধ্যা থেকে আসা ভালোবাসার পরিবেশে শুধু শুধু তাড়া লাগাচ্ছেন। মা বুঝতে পারছেন লক্ষণ ভালো না, আগুনের গলা হয়ে উঠছে যে মেয়েটা। সবার চোখ তারই উপর, এমনকি এই এক রত্তি ছেলেটারও। শেষকালে কিনা মেয়ে বিধর্মী হবে, বাড়ি থেকে পালাবে, কিংবা পাশের গ্রামের স্বর্ণলতার মতন দেহটা ভাসিয়ে উঠবে পুকুরে। ছেলেটাকেও তো ছাড়েনি বাড়ির লোকেরা, ধান খেতে কুপিয়ে ফেলে রেখে দিয়েছিল। ভাবতে পারেন না আর, মুখ দিয়ে বেড়ে যায়, এবার তুই উঠে পড় মনিরুল, অনেকটা পথ যে যাবি। মায়ের তো চিন্তা হয় তোর, তাই না? কথাগুলো বলতে পেরে যেন শান্তি পান ইন্দুবালার মা। মনিরুল গুছিয়ে নেয় তার ব্যাগ, বই, হাতের বাঁশি, লণ্ঠন নিয়ে উঠোনটা পার করে দিয়ে আসেন ইন্দুবালা। দাঁড়িয়ে থাকেন বেড়ার দরজায়, যতক্ষণ না মনিরুল সামনের আলটা পেরিয়ে অন্ধকারে মিশে যায়। মনে মনে ভালোবেসে ফেলেছিলেন কি মনিরুলকে ইন্দুবালা? বেসেছিলেনই তো, না হলে কে লুকিয়ে লুকিয়ে মনিরুলের জন্য নাড়ু নিয়ে যেত, মুড়ির মোয়া আমসদ্য গপ গপ করে খেত ছেলেটা, আর একটানা গল্প করে যেত। কত যে গল্প ছিল মনিরুলের ওই ছেঁড়া কাপড়ের ব্যাগে, ঠাউরি করতে পারতেন না ইন্দুবালা। তাহলে কেন কোনোদিন মনিরুলকে নিজের ভালো লাগা ভালোবাসার কথা বলতে পারেননি? ভয় করেছিল তার, নাকি বড় অভিমান করেছিলেন তিনি মনিরুলের উপর? মা আসতে বারণ করলেই কেউ আর বাড়িতে আসবে না, স্কুলে কথা বলবে না, পড়াই ছেড়ে দেবে তার জন্য? এতটা কেন ভালোবাসতো মনিরুল তাকে, যে ভালোবাসার দাম দিতে গিয়ে হারিয়ে যেতে হয়েছিল? অনেকদিন পর ইন্দুবালা ভাতের হোটেলের সামনে যে ছেলেটা চশমা পরে দাঁড়িয়েছিল, সে তখন আত্মগোপন করে আছে কলকাতায়। স্বাধীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে একটা বড় দায়িত্ব নিয়ে এসেছে সে। বালিগঞ্জের কোথাও ওরা একটা রেডিও স্টেশন খুলেছে, স্বাধীন বাংলাদেশের বেতার। অনেকদিন পরে রেডিওতে বাঁশির সুর শুনে চিনতে পেরেছিল ইন্দুবালা। মনিরুলকে ভোলা যায় না, মনিরুল ভুলে যায়নি, কিন্তু মনিরুল সত্যি হারিয়ে গিয়েছিল একদিন চিরকালের মতন। সে তো একটা ভুবন কাঁপানো গল্প। সেদিন এখন প্রবেশ করলে ইন্দুবালার প্রথম জীবন অধরাই থেকে যাবে। সংসারটার আর যে কড়াই হয়ে উঠবে না। সেই যে এক ভরা বর্ষায় বিয়ে হয়ে ছেনুমিত্তির লেনের স্যাঁতস্যাঁতে বাড়িটায় ঢুকলেন, তারপর তো আর কোথাও যাওয়াই হয়নি তার, একটি বাড়ির জন্যেও না। বাপির বাড়ি যাওয়া কঠিন ছিল, খরচ ছিল, ভিসার ব্যাপার ছিল। এক এক করে সব গয়না বিক্রি করে সংসার চালাতে গিয়ে নিজের দেহকে খালি করে ফেলেছিলেন ইন্দুবালা। মায়ের সামনে দাঁড়ালে তক্ষুনি বুঝে যাবে যে। তাই বিয়ের পর একমাত্র গঙ্গা স্নান ছাড়া আর কোথাও যাননি ইন্দুবালা। সেই যে এসে মল্লিক বাড়ির রান্নাঘরে ঢুকেছিলেন, আজও আছেন, কিন্তু তার জন্য তার কোনো খেদ নেই, ভালোই আছেন।
বিয়ের পরেই নতুন বউকে স্বামীর বাড়িতে এসে প্রথম দিনই দেখতে হয় রান্নাঘর ভরা আছে তোলা তোলা খাবারে। ডেকচি ভরা ডাল, কড়া ভরা মাছ, হাঁড়ি ভরা ভাত, দই, মিষ্টি, পেতলের পাত্র থেকে উথলে ওঠা দুধ, চারিদিকে ভরা ভরা সবকিছু। ভরা দেখলেই তবেই না গৃহস্থের সংসার ভরে উঠবে। কোলে কাঁখে মা ষষ্ঠী কৃপা করবেন বছরের পর বছর। শ্বশুর বাড়িতে প্রথমে রান্না করে গিয়েই হ্যাংলার মতন চোখ বড় বড় করে সব কিছু দেখো না, বুঝলে? পাখি পড়ানোর মতন শিখিয়ে দিয়েছিলেন মা। যা লোভী মেয়ে একটা, হয়তো দেখা গেল রান্নাঘরে ঢুকোই শক্তর পাত্রে নিয়ে বসে গেল খেতে। 5 ভাজা থেকে নারকেল তুলে তুলে খেতে শুরু করলো। বাবা, আনারসের চাটনি কারোর জন্য একটুও রইল না। আর তখন কি আর আমার বেইজ্জতি থাকবে কুটুম বাড়িতে? ছি! ছোট ভাই পাশ থেকে বলে এসেছিল, আর রসগোল্লা মা, কলকাতায় তো আবার ইয়া বড় বড়, সেগুলো দিদিভাই খাবে না। কিরে, খাবি না? বিরক্ত হয়ে উঠে গিয়েছিল ইন্দুবালা। বয়ে গেছে তার একটা অপরিচিত বাড়িতে গিয়ে শুক্তোর হাঁড়ি খেতে, নারকেল ভাজা খেতে। কত যে আনারসের চাটনি তারা করে, ওই তো গাছেই পড়ছে ফলগুলো। বয়েই গেছে তার। খাবেনি না ইন্দুবালা কিচ্ছু সেখানে গিয়ে। সামনে এসে বাবা বাছা করলেও আর খাবেন না। তখন অবশ্য বুঝতে পারেননি এত সব কিছু ইন্দুবালার কপালে জুটবেই না কোনোদিন। প্রথম বউ মারা যাওয়ার 6 মাসের মধ্যেই বিয়ে হচ্ছে বলে সব কিছু লুকিয়ে রেখেছিল শ্বশুর বাড়ি। এমনকি বিয়েটাও হঠাৎ হয়ে গেলে যেমনটা হয় ঠিক তেমনটা। অথচ এইভাবে কোলাপতায় বিয়ে হয়নি কিন্তু ইন্দুবালার। রীতিমতন জাঁক করে 3 গ্রামের মানুষকে খাইয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন ব্রজমোহন। ঠাম্মা সন্দেহ প্রকাশ করেছিলেন, বরযাত্রী বলতে বরের সাথে মোটে 4টে মানুষ এসেছে, পুরোহিত, নাপিত আর বরের 2 বন্ধু, ব্যাস। বাবা বলেছিল, বুঝতে পারছো না কেন মা, পাসপোর্ট ভিসার খরচ নেই, ওদিকেও তোদের অনুষ্ঠান আছে নাকি? কিন্তু এদিকে সত্যি কোনো অনুষ্ঠান ছিল না। কোনো লোকজন আসেনি, সানাইও বাজেনি। একটা ন্যাড়া বাড়ি দেখে বাবার শুধু চোখ উজিয়ে জল এসেছিল। ইন্দুবালার ভাইয়ের হাত ধরে তক্ষুনি তিনি চলে গেছিলেন। মেয়ের মুখের দিকেও তাকাতে পারেননি। হয়তো বুঝতে পেরেছিলেন কি মারাত্মক ভুলটা সত্যি তিনি করে ফেলেছেন। ইন্দুবালারও তখন ইচ্ছে করছিল ছুটে চলে যায় বাবা ভাইয়ের সাথে, কিন্তু যেতে পারেননি। তারও অনেকদিন পর একবার ভাই এসেছিল, তখন কলেজে পড়ছে সে। এমনি আসেনি, সঙ্গে করে নিয়ে এসেছিল বাবার মৃত্যু সংবাদ। সেবারেও যেতে পারেননি ইন্দুবালা। শাশুড়ি যে খুব অসুস্থ তখন। তারপর একবারের জন্যেও ভাইকে দেখেননি ইন্দুবালা। ভাই শহীদ হয়েছিল 71-এর যুদ্ধে। ভাই ছিল মুক্তিযোদ্ধা। দরজা থেকে বিদায় দিয়ে এসেছিল মা ঠাম্মাকে। বাবা বিদায় দিয়েছিল শ্বশুর বাড়ির দরজায়। ভাই এসে দিদিকে দেখে যেতে চেয়েছিল, কিন্তু সেও জানে কোথায় নিয়ে যাবে তার দিদিকে আর কিভাবে। ততদিনে যুদ্ধের দামামা বেজে গেছে। একের পর এক গ্রাম জ্বলছে, সবাইকে হারিয়ে ইন্দুবালা তখন একা। তার কোলাপোতার ভিটে বাড়ির মতনই, ইন্দুবালা ভাতের হোটেলের মতন, বাগানের পেছনে ঠায় দাঁড়িয়ে থাকা নারকেল গাছটার মতোই। এখনো এইসব এতটুকু ভাবলে চিকচিক করে ইন্দুবালার চোখ। মনে হয় প্রেসারের ওষুধ খেতে বুঝি ভুলে গেছেন। বেতের ছোট্ট ঝাঁপি খোলেন, ওষুধ খান। ওপরে জানলা দিয়ে সকালের বাগান বাড়িটাকে এই ছেনুমিত্তির লেনেও স্বপ্নের মতন মনে হয়। রান্নাঘর ভরা খাওয়ার শাশুড়ি দেখাতে পারেননি ঠিকই, কিন্তু তার দূরদৃষ্টি ছিল প্রখর।
বুড়ি হাত ধরে নিয়ে এসেছিলেন নতুন বউকে বাড়ির পেছনের বাগানটায়। বলেছিলেন, চোখ ভরে দেখ বউ, কেমন উপচাপা হয়ে আছে আমার সংসার। বেধবা মানুষ আমি, শুভ কাছে ভাতের হাঁড়ি চাপানোর নিয়ম নেই যে আমার। নিজের সংসারের অমঙ্গল করতে চাইনি। বাগান থেকে নিজের ইচ্ছে মতন যেটা মনে হয় সেটা তুলে আনগে যা। নিজের বউ ভাতের রান্নাটা যে আজ তোকেই করতে হবে মা। কেমন যেন চমকে ওঠেন ইন্দুবালা। এর আগে কোলাপোতায় রান্না করেননি এমনটা নয়, জোর করে ঠাম্মা রান্না করাতে নিজের কাছে নিয়ে বসতেন। কখনো সখনো নিজের ইচ্ছেও করতো তার। ভাইদের বলতেন, যা তো কলা পাতাটা কেটে নিয়ে আয়, আজ ফিস্টি হবে এখানে। ভাইরাও আরো কয়েকজনকে জুটিয়ে এক গাদা শুকনো খেজুরের পাতা টানতে টানতে নিয়ে চলে আসতো। খেজুরের শুকনো পাতার আঁচে ইন্দুবালা খুব জাল দিতেন। ছোট ছোট আলু কেটে, নতুন ওঠা পেঁয়াজ কুচো করে, লঙ্কা জিরে লাল করে ভাজতেন। সবাই মিলে উঠোনে বসে যেন অমৃত খাচ্ছে বলে তার মনে হতো। কিন্তু তাই বলে শ্বশুর বাড়িতে ঢুকতে না ঢুকতেই তাকে রান্না করতে হবে, এমনকি নিজের বউ ভাতের রান্নাটাও। এই যে বাবা বলেছিল ছেলে নাকি মাস্টার, শিক্ষা দীক্ষা আছে, দোতলা পাকা বাড়ি, জমিদারের বংশ, রাজ্যের চাকরঝি। আমাদের ইন্দু খাটের ওপর পা তুলে বসে খাবে, বুঝলে? খুব একটা বেশি দিন লাগেনি নিজের শ্বশুর বাড়ির স্বরূপ চিনতে ইন্দুবালার। যে স্বামীকে মাস্টার বলে পরিচয় করানো হয়েছিল মেয়ের বাড়িতে সম্বন্ধ পাতানোর সময়, তিনি মাস্টার ছিলেন বটে, তবে তাস পাশা আর জুয়ার চিতপুরে পড়াতেও বেশ যাতায়াত ছিল তার। রথের পরে পরে আর ঘরে মন টিকতেই চাইতো না। মুখে বলতেন পালাকার, কিন্তু আদতেও তার কাছে কোনো কলম কোনো দিন দেখেননি ইন্দুবালা, এমনকি এক ছত্র লিখতেও দেখেননি। কাজেই স্বামী মানিক রতন মল্লিক যাই বলতেন তাই যে ইন্দুবালা বিশ্বাস করে যেতেন তেমনটা নয়। কিছুটা বিদ্যে তার পেটেও ছিল। শুধু প্রথম যেদিন তার সামনে কাবুলিওয়ালা মানিক রতনকে পিটালো, সেই দিন সবকিছু আরো পরিষ্কার হলো। হেন নেশা ছিল না যা স্বামী করতেন না। এ পাড়া বেপাড়া তার ভালোবাসার মানুষের অভাবও ছিল না। শুধু তারা ভালোবাসত টাকার বিনিময়ে, আর টাকা যেত ইন্দুবালার গয়না বিক্রি করে। কাবুলিওয়ালা যখন বাড়ির সামনে অমন বড় মানুষটাকে বেধড়ক জুতো দিয়ে মারছিল, অন্য শরিকেরা মুখ চাপা দিয়ে তখন হাসাহাসি করছিল। শাশুড়ি গিয়েছিলেন গঙ্গা স্নানে। ইন্দুবালা কি করবেন বুঝতে না পেরে মাথার ঘোমটা টেনে শটান রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। কি মনে হয়েছিল কাবুলিওয়ালাটার কে জানে? মানিক রতনকে ফেলে রেখে 2 দিনের নোটিশ দিয়ে চলে গিয়েছিল সে। যাবার আগে বলে গিয়েছিল, এমন ছেঁচড়া আদমির সাথে থাকিস কি করে রে মা তুই? সেদিনই মানিক রতনের অন্য নামটাও জেনে যান ইন্দুবালা। সবাই তাকে অলক্ষ্যে ছেঁচড়া বলে ডাকে। দৈবের কি পরিহাস, বিয়ের পরে প্রথম দিন শ্বশুর বাড়ির ছোট্ট বাগানে শাশুড়ি যখন ইন্দুবালাকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন, তখন ইন্দুবালা দেখেছিলেন মাচার ওপরে পুঁইশাকের নতুন পাতা ওঠা গোড়া। মাথা উঁচু করে যেন আকাশ দেখতে চায় তারা। ঝুড়ি ভরে পুঁইশাক তুলে নিয়ে এসেছিলেন মনের আনন্দে, কারণ তিনি জানতেন বাবা মেয়েকে দিয়ে যাওয়ার সময় মিষ্টি কাপড় আরো অনেক কিছুর সাথে 2টো বড় ইলিশও দিয়ে গেছেন। ইলিশের মাথা আর পুঁইশাক দিয়ে জবরদস্ত ছেঁচড়া রান্না করেছিলেন সেদিন ইন্দুবালা। অত বড় ডাকাতের চেহারার স্বামী আধ কড়াই ছেঁচড়া একা নিজেই সাফ করেছিলেন। প্রথম রাতে তাই সোহাগ উঠেছিল তার দিক থেকে মাত্রা ছাড়া। ইন্দুবালা এত সবের জন্য প্রস্তুত ছিলেন না।
যখন ঘাড়ের ওপর ওই দশাশয় চেহারা চেপে বসে একটু একটু করে কামার্য শুষে নিচ্ছিল, তখন একেবারে জন্যেও মনিরুলকে মনে পড়েনি তার। ব্যথায় চোখ বন্ধ করলে উঠোনের জোনাকিগুলোকে দেখতে পেয়েছিলেন স্পষ্ট। পুকুর পাড়ের কাঁচা মিঠে আম ডালপাড়া নেড়ে ফিস ফিস করে বলেছিল, নিয়তি ইন্দুবালা, নিয়তি। সামনের ভরচার বাড়ি থেকে গিন্নি তার নাতনি রাকাকে পাঠিয়েছে। সে নাকি এবার সায়েন্স না কিসব নিয়ে পড়ছে, কলেজে ভর্তি হয়েছে। একটা সুন্দর দেখতে ট্যাব তার হাতে। ইন্দুবালার আঁচলে চশমা মোছেন, এগিয়ে আসেন রাকার দিকে। একেবারে যে মায়ের মুখ বসানো। থুতনি ধরে চুমু খান। ভালোই হয়েছে, ভাগ্যিস শান্টুর মতো হোসনি, যা দস্যি ছিল ছেলেটা। মায়েরা মাখের মুখ পেলে জীবনে শান্তি পায়, বুঝেছিস? জানিস কি সেটা? রাখা মাথা নাড়ে, এসব কিছুই সে জানে না। জামশেদপুরে থাকতো, বাবা কলকাতার কলেজে ভর্তি করে দিয়ে বললে এখানেই পড়াশোনা করো, পড়াও হবে আর দাদু ঠাম্মাকে দেখাও হবে। হাসেন ইন্দুবালা, তা ভালো, তোরা ছাড়া ওদের আর কেই আছে বল? তা সায়েন্স নিয়ে পড়ছিস, এত বড় কলেজ, আমি তোকে কি পড়াবো মা? বল্টু মন্টুকেই আমি পড়াতে পারিনি কোনোদিন। সব লোক রাখতে হয়েছিল, বুঝেছিস? এরা তো দাদাদের কাছেই পড়েছে। আমি কি শেখাবো বলতো তোকে? আমতা আমতা করে বলেন ইন্দুবালা। এমনিতেই গাটা ম্যাজ ম্যাজ করছিল বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচারের বয়ামগুলো জানলায় রোদে রাখে, মাথার ওপর কাপড়ের সাদা ঢাকাগুলোকে পাল্টান। ধনঞ্জয়কে উনুন ধরাতে বললেন। রাকা পেছন পেছন ঘুরঘুর করে। ভালো লাগে এটা ইন্দুবালার, নিজের নাতনিগুলোর থেকেই ও কত ছোট্ট। বাড়িতে এমন একটা কেউ না থাকলে কি চলে? কেমন যেন ছেলেগুলোর কথাই মনে পড়ে যায়, মেয়েটার কথাও মনে পড়ে। নাতি নাতনি নাতবু ভরা সংসার তার। কি এমন ক্ষতি হতো এই বাড়িটায় যদি সবাই মিলে একসাথে থাকতো? যাক, ঠিক আছে, না থেকেই ভালো হয়েছে বাবা। এরপর সেই যে কাটাকাটি লাঠালাঠি হয়, কম ঝক্কি পোয়াতে হয়েছে এই বাড়িতে ভাগ বাটোয়ারা নিয়ে। ভাগ্যিস উনি বেঁচে থাকতে থাকতে ব্যাপারটা সেরে গিয়েছিলেন, না হলে তার 3 ছেলে মেয়ে গঙ্গায় নিয়ে ডুবতে হতো তাকে। ভালোবাসতেন কি বাবু মাস্টার মানিক রতন মল্লিক ইন্দুবালাকে? জিজ্ঞাসা করেননি কোনো দিন ইন্দুবালা। স্বামীর সাথে কথাই বা হতো কতটুকু? শুধু শেষ কয়দিন বিছানার সাথে যখন মিশে গিয়েছিলেন, নিজের মায়ের মতোই পেটটা ফুলে উঠেছিল বেঢপ। ডাক্তার বলেছিল জল জমেছিল পেটে। অথচ মধ্যরাতে যখন জল খেতে চেয়েছিল, ইন্দুবালা জল গড়িয়ে দিতে এসে দেখেছিল সব শেষ। বাচ্চাগুলোর তখনও বোঝার বয়স হয়নি কি ক্ষতি হলো তাদের জীবনে, নাকি এই নরক থেকে চিরকালের জন্য তারা মুক্তি লাভ পেল। ইন্দুবালা রোয়াকে নেমে রান্নার বাসনগুলোকে ভালো করে জল ঝরাতে দেন। রাকা অবাক হয়ে জানতে চায়, এই সব এত বাসন ইউজ হয় তোমার হোটেলে দিদা? ইন্দুবালা হাসেন। কি আর উত্তর দেবেন ওইটুকু মেয়েকে? দোতলার ঘরে বড় কাঠের সিন্ধুকটা দেখলে তো অক্কাই পাবে তাহলেও। সব নিজের টাকায় বানানো, 1000 লোককে এখনো এক বেলা খাওয়াতে পারেন ইন্দুবালা। রান্নাঘরে ঢুকে উনুনের আঁচ দেখেন। রাকা যাই দেখছে তাতেই অবাক হয়ে যাচ্ছে। ও মাই গড, কয়লার উনুন! গ্যাস থাকতে এখনো তুমি এইভাবে রান্না করো দিদা? আমার কলেজে বললে সবাই এক্ষুনি ছুটে আসবে দেখতে। ওভেন নেই? আমাদের ম্যামও যে ছুটে আসবে এগুলো দেখতে। ঘুরে তাকান ইন্দুবালা। এই তো বললি কি সব সায়েন্স নিয়ে পড়ছিস, তাতে উনুন দিয়ে কি হবে? আর তোরা কলেজের লোকজনই বা দেখতে আসবে কেন বলতো? রাকা হেসে ফেললে। উফ, তুমিও দিদা, আমি তো পড়ছি হোম সায়েন্স নিয়ে। কুকিং আমার স্পেশাল পেপার, একেবারে 100 মার্কস চাই আমার, বুঝেছো? উইথ প্র্যাকটিক্যাল। তাই তো তোমার কাছে এসেছি।
ইন্দুবালা এতক্ষণেই যেন ব্যাপারটা ঠাউর করতে পারেন। রান্না নিয়ে পড়ছিস নাকি তুই? সেটা আগে বলবি তো রে বোকা মেয়ে। সায়েন্স টায়েন্স শুনে আমার তো হাত পা ঠান্ডা। ভরসার গিন্নি চালাক চতুর, ঠিকই বুঝেছে, তাই নাতনিকে এখানে পাঠিয়েছে ইন্দুবালার কাছে। বইপত্তরে আর তোদের ওই কম্পিউটারের থেকেও বেশি জানে ওই পুরি, বুঝলি? শিখে নিতে পারলে আর তোকে ঠেকায় কে? ইন্দুবালা ভাতের হোটেলে প্রথম আজ গনগনে হয়ে যায়। আগুনের পাশে পেতলের থালায় সিধে রাখেন আতপ চাল, একটা গোটা পান, কাঁঠালি কলা, একটা আস্ত সুপারি। কোনো দিন মিষ্টি জোটে তো ভালোই, না হলে বাতাসা। এতে অগ্নিদেব খুশি হয়। গেরস্থ বাড়িতে অনুষ্ঠানে হাঁড়ি চাপানোর আগে রান্নার ঠাকুরেরা এইসব চেয়ে চিনতে নিত। এখনো হয়তো নেয়, কিন্তু ইন্দুবালা এই আচার মেনে চলেন প্রতিদিন। মানুষের মুখে অন্ন বিক্রি করেন তিনি, যা তা কথা নয়, তাই না? সামর্থ্য যদি থাকতো সবাইকে উনি বিনা পয়সাতে খাওয়াতেন। তেমন খদ্দের যে নেই তা নয়, সেই লিস্টের খাতা না হয় অন্য কোনো দিন খোলা যাবে। ইন্দুবালার ঠাম্মা উনুনের প্রথম আঁচে কয়লার ওপর ছড়িয়ে দিতেন অল্প করে চিনি। এতে আঁচটা ভালো হয় আর অগ্নিদেবকে তুষ্টও করা হয়। ইন্দুবালা উনুনের পাশে ধূপ জ্বেলে দেন, উনুনের ওপর মুঠো করে ছড়িয়ে দেন চিনি। আঁচের ওপর ধক করে জ্বলে ওঠে আগুন। হাত জোড়ো করে প্রণাম করেন। সবার পাতে অন্ন জুগিয়েও ঠাকুর। রাকা ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে। এইসব তাদের কলেজে শেখায়নি তো কোনোদিন। তাদের তো সব মডিউলার কিচেন, আধুনিক ইকুইপমেন্টস। জল গরম করতে হলে জাস্ট টাইমার দিয়ে দাও। ইন্দুবালা বড় হাঁড়িতে জল বসান, দুমুখো উনুনে আর একটাতে বাসন, বড় কড়াই। গরম হয়ে গেলে মুগের ডাল এবার ভাজতে থাকেন। কেমন করে ডাল আন্দাজ করতে হয়, কেমন করে জল, মাথা গুনে ভাতের চালের পরিমাপ, ইন্দুবালা সব শেখান রাকাকে। মনে মনে ভাবেন এইভাবে একদিন তার ঠাম্মা তো তাকে রান্না শেখাতো। শুধু কত রকমের ফোড়ন হতো সেগুলোই সব মনে রেখে দিতেন। এখনকার রাকা সেগুলো তার ট্যাবে লিখে রাখে চটপট। ছবিও তোলে, ভিডিও করে। বাইরের গাড়ি এসে থামে, কেউ মা বলে ডাকে। ইন্দুবালা ঘুরে তাকান। বড় ছেলে মেজ ছেলে তাদের বউ নিয়ে এসেছে। যাক, বাবার মারা যাওয়ার দিনটা তাদের তাহলে মনে আছে। যদিও মনে থাকার কথা নয়, ইন্দুবালা মনে করিয়ে রাখতেন সেই ছোট্টবেলা থেকেই। রক্তকে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা। ছেলেরা এসেছে অবশ্যই তারিখটা লক্ষ্য রেখেই। বাবাকে তো তাদের মনেই নেই, কিন্তু এই বিশেষ দিনটা মনে আছে। এই দিনে মা যে ছ্যাঁচড়াটা রান্না করে তা সারা বছর যেন মুখে লেগে থাকে। শেষ হলো ইন্দুবালা ভাতের হোটেলের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।